আমার কি হয়েছে, আমার জার্নিটা খুব ইন্টারেস্টিং। খুব স্বাভাবিকভাবে ইসলামপন্থীদের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেস খুবই কম। এর অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে প্রথমত সে যেতেই চায় না ওখানে, কারণ আমরা তো খুব হ্যাপি, আমরা আমাদের লাইফ নিয়ে ঠিক আছে, আল্লাহ যা দিছে তাতেই খুশি। তো আল্লাহর প্রতি সন্তুষ্টি আমাদেরকে অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে ইমপ্রুভ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। অবশ্যই আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনে দরকার, কিন্তু আমার লাইফ আরেকটু ডেভেলপ হলে আমি আরেকটু ইম্প্যাক্টফুল লাইফ লিড করতে পারতেছি, সমাজে আরও বেশি কিছু মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারতেছি। আপনি ধরেন একজন সমাজে কৃষক, সে তো অবশ্যই সবচেয়ে মূল্যবান কাজটা করতেছে, কৃষির মতো মূল্যবান কাজ, যার উৎপাদিত খাবার আমি এখানে বসে খাচ্ছি, লন্ডনে বসে খাচ্ছি, পৃথিবীর অন্য কোনো প্রান্তে বসে খাচ্ছি, আমি জানিও না কোন কৃষক এটা উৎপাদন করছে। আমি যখন লন্ডনে কলা কিনি, সেই কলার মধ্যে লেখা থাকে পুয়ার্তো-রিকা বা কোস্টারিকা। আচ্ছা, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। সেই গ্রাম থেকে আসা। আমি জানি না এই কলা বাগানের নিচে আমার কোন পূর্বপুরুষের লাশ, যেটা থেকে যে লাশের পচন, যে বা লাশ থেকে যে জৈব সার তৈরি হয়েছে, সেই সার দিয়ে কলার গাছটা হয়েছে আমি জানি না, কিন্তু তাই না? আমি জানি না কোন কৃষকের আদরে এই কলা বাগানটা পরিচর্যা করা হচ্ছে। আমি জানি না সেই কৃষকের জীবনের ক্রাইসিস কি, সেই কৃষকের জীবনটা কেমন যাচ্ছে, তার সন্তানরা কেমন আছে, কিন্তু আমি ঠিকই লন্ডনে বসে সেই কলাটাই খাচ্ছি। আমার এই কলা খাওয়ার মাধ্যমে আমি কিন্তু আমার বডিতে ওই যেই ল্যান্ডে এই জিনিসটা হইলো, সেই ল্যান্ডের টোটাল ডিএনএটা আমি আমার বডিতে ধারণ করতেছি। সেই ল্যান্ডের হাজার বছরের ইতিহাস, হাজার বছরের মানুষের জীবন আচার, এই সব কিছু কিন্তু কলা গাছের মধ্য দিয়ে, কলার মধ্যে আসছে, দেন কলাটা খেয়ে আমি কিন্তু আমার জীবনে কিন্তু সেটা চলে আসতেছে, তাই না? সো একজন কৃষক পৃথিবীর সবচেয়ে মূল্যবান কাজটাই করেন, কিন্তু আপনি যদি ইম্প্যাক্টের দিক থেকে চিন্তা করেন, তাহলে লন্ডনের যে কোম্পানিটা এই কলাটাকে কোস্টারিকা থেকে এখানে নিয়ে আসলো, সে কিন্তু ওই কৃষকের জীবনের উপর একটা ইম্প্যাক্টফুল ভূমিকা রাখতেছে, হ্যাঁ, তাই না? এখন একজন কৃষকের সন্তান যদি কখনো চিন্তা না করতে যে না আমি আমার লাইফটাকে আরেকটু ডেভেলপ করবো বা আরেকটু ইম্প্যাক্টফুল জায়গায় যাব, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলো বা এই কোনো কিছুই তৈরি হতো না। তো আমাদের ইসলামিক ইন্ডাস্ট্রিতেও মানুষরা, আমরা যারা এই গান নাটক বা এইসব কিছু, শুধু গান নাটকই না, আসলে ওভারঅল সেক্টরে আমাদের ভিশন বা আমাদের অ্যাম্বিশন খুবই লিমিটেড, খুবই ছোট, আমরা স্যাটিসফাইড। ইভেন এখনও আপনি দেখবেন যে আমাদের দেশে যখন এখন তো নির্বাচনী হাওয়া বইতেছে, আপনি দেখবেন যে ইসলামী দলগুলোর খুব বড় কোনো ভিশন নাই, ছোটোখাটো কিছু ভিশন আছে যেগুলো আসলেই মানে প্রয়োজন আমাদের এই রাষ্ট্রের জন্য, যেমন দুর্নীতি থেকে মুক্ত থাকা বা চাঁদাবাজি থেকে মুক্ত রাখা বা আরও অনেক কিছু। কিন্তু বাংলাদেশটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথায় নিয়ে যেতে চাই আমরা, এরকম কালেকটিভ ভিশন যে পুরা জাতি মিলে আমরা সাউথ এশিয়াতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হব, এই কথাটা কেউ বলছে না। আপনি যদি শক্তিশালী রাষ্ট্র হওয়ার লক্ষ্য নেন, আপনি যদি 10তলা বিল্ডিং উঠতে চান, আপনি অন্তত 5তলায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তাই করেন যে আরে বিল্ডিং তো অনেক উঁচু, কোনোদিন পসিবল না এত উপরে যাওয়া, তাহলে আপনি পারবেন না কোনোদিন, তাই না? তো আমরা যখন দেখি যে ইভেন আমরা আমাদের বর্তমান তত্ত্বাবধায়কের আমলেও আমরা দেখতে পাই যে অসহযোগিতার কারণে উনিও একটা শক্তিশালী রাষ্ট্র করতে পারেন নাই, অন্তত এই 1 বছরে, বা নির্বাচনের জন্য যেরকম প্রস্তুতি হওয়া উচিত ছিল একটা রাষ্ট্রের, সেটাও কিন্তু হয়ে ওঠে নাই। সো এই জন্য আমি সবসময় দেখি যে একটা মানুষের ইম্প্যাক্টফুল হয়ে যাওয়াটা খুব জরুরি, ওই অ্যাম্বিশনটা তার ভিতরে থাকা জরুরি, ওই ক্ষুধাটা তার মধ্যে থাকা জরুরি, ওই ডিসস্যাটিসফ্যাকশনটা তার থাকা জরুরি, যে সে আজকে কাজ করার পর, সে সবচেয়ে কোয়ালিটিফুল কাজ করার পরও সে ফিল করবে এটার চেয়েও ভালো কোয়ালিটির কাজটা আমাকে করতে হবে। এক্স্যাক্টলি, সবচেয়ে বেটার রাষ্ট্রটা তৈরি করার পরেও সে চিন্তা করতে হবে তার কম্পিটিটিভ রাষ্ট্রগুলো যা আছে তার চেয়েও ভালো কোয়ালিটির একটা রাষ্ট্র আমাকে তৈরি করতে হবে। পৃথিবীর ইতিহাসে যেন আমার রাষ্ট্রটা একটা সিগনিফিক্যান্ট ভূমিকা রেখে যেতে পারে, যেটার কারণে আমি বাংলাদেশকে সমগ্র পৃথিবীর ইতিহাসের মধ্যে সোনার হরফে লিখে যেতে পারবো। ইসলামপন্থী দল বলেন, বিএনপি বলেন, বা অন্য যে কোনো রাজনৈতিক দল বলেন, তারা তো তাদের ইন্টারনাল কনফ্লিক্টগুলো নিয়েই অনেক বেশি সময় কাটাচ্ছে। সে কখন রাষ্ট্রকে একটা ন্যাশনাল, যে একটা স্টেট, একটা নেশন স্টেট, সেটাকে কতটা শক্তিশালী করবে বা ইন্টারন্যাশনাল এরিয়াতে সে কোথায় নিয়ে যাবে, সেই স্বপ্নগুলো থাকা জরুরি। তো এই জন্য আমি মনে করি যে ইম্প্যাক্টফুল লাইফটা খুব জরুরি, যার ফলে আমি চেয়েছি যে আমার জীবনটা যেন ওইরকম ইম্প্যাক্টফুল হয়। সেই চিন্তা থেকে আমি মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করি। তো আমার মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেসের একটা উইন্ডো ছিল, যে উইন্ডোতে মানে খিড়কি দিয়ে ঢুকেছি বলা যায় আর কি, সেটা ছিল জাগো ফাউন্ডেশন। আচ্ছা, আমরা সবাই এখন জানি জাগো ফাউন্ডেশনকে, চিনি। তো 2009 সাল 10 সালে তো জাগো ফাউন্ডেশন খুবই ছোট ছিল,
ওটা তাদের তখন শুরুর সময় আর কি। জি। এবং ওই যে আমরা যে 111-এর সরকার বলি না, মইনিউ, তো তখন -2 ফর্মুলার কারণে এই ধরনের ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলো খুব বেশি এম্পাওয়ার্ড করা হতো। বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিজ, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো এই ধরনের অর্গানাইজেশনগুলোকে এম্পাওয়ার করার চেষ্টা করতো, যাতে কিনা সাধারণ ট্রেডিশনাল যে রাজনৈতিক পটভূমি বা রাজনৈতিক যে সিলসিলা আমাদের এখানে আছে সেটা থেকে বের হয়ে আসতে পারে, একটা নতুন তরুণ একটা প্রজন্ম তৈরি হয়। অনেকে এটাকে বলে যে আমেরিকা এগুলো চেষ্টা করছে আর কি। হ্যাঁ, তো অনেক কথাই তো অনেক সুন্দর করে বলার উপায় থাকে হয়তো, আমি চেষ্টা করতেছি যতটা সুন্দর করে বলা যায়। তো জাগো ফাউন্ডেশন যখন আসে তখন জাগো ফাউন্ডেশনের ভিডিও মেকিংয়ের জন্য তারা খুঁজতেছিল কাউকে। তো ভলান্টিয়ার ফর বাংলাদেশ, যেটা জাগোর স্টুডেন্ট বা হচ্ছে ভলান্টিয়ার উইং, সেটার একজন দায়িত্বশীল আমাকে নক দিলেন যে ভাই আমাদের এরকম কিছু ভিডিও লাগবে, আপনি করতে চান কিনা। তো এর আগে আমি বেশ কিছু কাজ করেছি গ্রামীণ ফোন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর মাধ্যমে থার্ড পার্টি হিসেবে, মানে আমার একজনের সাথে কমিউনিকেশন, সে হচ্ছে মেইনলি কাজগুলো নেয়, এভাবে করে করা, আমার একটা ক্লোজ ফ্রেন্ড। তো যেহেতু আমার এই ধরনের একটা পোর্টফোলিও আছে, তারা দেখে বললো যে ঠিক আছে তাহলে চলেন আমরা কাজ করি। তো জাগোর কাজগুলো ছিল ওই সময়ে আইস ব্রেকিং, মানে এমনিতে তো জাগো নিজেও আইস ব্রেকিং একটা ফিল্ড ক্রিয়েট করছে, যে এই ধরনের ভলান্টিয়ারিজম একটা নতুন জোয়ার নিয়ে আসছে। তো যখন তাদের ভিডিওগুলো রিলিজ হলো, ভিডিওগুলোতেও ওই ভাইভটা ছিল, সামথিং ডিফারেন্ট এবং ইয়ুথফুলনেস। মানে আপনি যে কোনো ভিডিও, কোনো একটা ভিডিও দেখলে আপনি মানুষের বয়স অনুযায়ী ভিডিওকে ক্যাটাগরাইজ করতে পারবেন, যে এটা তরুণ টাইপের ভিডিও, এটা বৃদ্ধ টাইপের ভিডিও, এটা চঞ্চল শিশু কিশোরের ভিডিও। তো আমরা আমাদের মেকিংগুলোতে তখন ওই তারুণ্যের যে স্পিড, ওটাকে ধারণ করার চেষ্টা করেছিলাম। তো তখন তাদের যারা স্পন্সর, জাগো ফাউন্ডেশনের যারা স্পন্সর বা যারা CSR করে জাগোর মাধ্যমে, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর পর তাদের কাছ থেকে আমরা ডাক পাই যে ঠিক আছে তোমরা তো সুন্দর ভিডিও বানাচ্ছ, তাহলে আমাদের জন্য ভিডিও বানাতে পারবে, ওকে চলেন আমরা বানাই তাহলে। দেন স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে রাইজ করা শুরু করে 13-14 সালের দিকে, হয়তো মনে থাকবে আপনার, বিভিন্ন জায়গায় হাব ঢাকা, তারপর হচ্ছে আপনার কি অনেকগুলো এরকম প্রতিষ্ঠান, বিভিন্ন ফেস্ট বা এই ধরনের, হ্যাঁ ফেস্ট হচ্ছে স্টার্ট আপ ঢাকা, স্টার্ট আপ ব্যাশ বিডি, এরকম অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করা শুরু করে। ইন্টারন্যাশনালি অনেক অর্গানাইজেশনও এখানে আসা শুরু করে, যে স্টার্ট আপ নিয়ে তখন স্টার্ট আপ একটা হাইপ ছিল আর কি, যে কেউই একটা নতুন কোম্পানি স্টার্ট করে সেখানে গিয়ে প্রেজেন্টেশন দিয়ে যে আমি এই বিজনেসটা করতে চাই, এইভাবে করতে চাই। তো তখন অনেক সেশন হতো দিনব্যাপী, হ্যাকাথনের মতো, সারাদিনব্যাপী তার যে বিজনেস আইডিয়াটা সেটা নিয়ে সে প্রেজেন্টেশন দিবে এবং সে সিড মানি পাবে, মানে উইনার হয়ে গেলে সে তখন ফেসবুকের কাছ থেকে বুস্টিং করার জন্য সিড মানি পেত, বা এখানে যারা ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছে তারা সেখানে ইনভেস্ট করার জন্য তাদের আগ্রহ প্রকাশ করতো। তো ওই ইভেন্টগুলো আমরা খুব সুন্দর করে ইভেন্টের যে ভাইভ সেটা তুলে নিয়ে আসার চেষ্টা করতাম। এর মাধ্যমে ধীরে ধীরে আমাদের কাজের ব্যাপ্তিটা বাড়া শুরু হয় এবং এরপর আমরা গভর্নমেন্টেরও অনেকগুলো প্রজেক্টের কাজ করা শুরু করি, ICT ডিভিশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, এবং বাংলাদেশের যে ডিজিটাল যে এরিয়াটা, এই এরিয়াতে ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় কাজ করেন তাদের সবার সাথে অলমোস্ট কাজ করার সুযোগ হয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের টপ টেলকোগুলোর সঙ্গে, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে, এরপরে হচ্ছে বাংলাদেশে US-এর একটা প্রতিষ্ঠান এখানে বিল্ড আপ হয়েছে, যেটার ব্যাক এন্ড থেকে এখান থেকে কাজ হয়, অগমেটিক্স নামে একটা কোম্পানি। তো এরকম অনেকগুলো বাংলাদেশের টপ কর্পোরেট কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ হয়। তো টপ কর্পোরেটগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি অনেক কিছুই আমার নতুন শেখা হয়। এখানে কি বেসিক্যালি আপনি তাদের যে অ্যাডগুলো সেগুলো মেক করতেন? কয়েক ধরনের। এক হচ্ছে হলো তাদের যে ইভেন্ট হতো সেই ইভেন্টের প্রোমো, ইভেন্ট হওয়ার আগে যে আমাদের এরকম একটা ইভেন্ট হচ্ছে, আপনারা সবাই আসেন, বা যাদের কল টু অ্যাকশন থাকতো যে যারা সাবমিট করতে চান বা যারা এখানে পার্টিসিপেট করতে চান তারা রেজিস্ট্রেশন করেন, এরকম। অ্যান্ড দেন হচ্ছে ইভেন্টটা, আচ্ছা, ইভেন্টের হোল ইভেন্ট কাভারেজ, অ্যান্ড দেন পোস্ট ইভেন্ট হওয়ার পর এটার ইম্প্যাক্ট কী হচ্ছে, এটা এক ধরনের রিপোর্টিংও বলতে পারেন আপনি, আবার একই সঙ্গে এটা অ্যাডভার্টাইজিংও, কারণ তাদের এই ইভেন্টগুলোই তো পরবর্তী ইভেন্টের জন্য আরও বেশি মানুষ নিয়ে আসবে। তো তারা সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রমোট করতো, তাদের ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় এগুলো প্রমোট করতো। অ্যাট দ্য সেম টাইম অ্যাডভার্টও ছিল, অ্যাডভার্টাইজমেন্ট, যে বিভিন্ন পণ্যের প্রমোশন। তারা যে স্টার্ট আপগুলোর সাথে কাজ করে, দেখা গেছে যে স্টার্ট আপগুলো তাদের প্রমোশন বানাইতে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে মেইন স্ট্রিম কোনো এজেন্সির কাছে গেলে, তো তখন তারা আমাদের কাছে আসতো। হ্যাঁ, আপনি ফুড পান্ডার কথা মনে আছে আপনাদের? ফুড
ফুড পান্ডা যখন শুরু হয়, এখান থেকে যখন তারা সিড মানি নেয় এবং কাজ শুরু করে, তখন ফুড পান্ডার সঙ্গে আমরা একসাথে মিটিং করতাম। তাদের যে তার ইনভেস্টর ছিল তাদের সঙ্গে একসাথে মিটিং করতাম। মাইক্রোসফটের সঙ্গে তখন আমাদের মিটিং হতো। মানে আমরাও তো তখন স্টার্ট আপ, তো আমাদেরকেও অনেকে স্পন্সর করা বা আমাদেরকে কিভাবে আরও বড় করা যায় সেগুলো নিয়ে তারাও আমাদেরকে ইনভাইট করতো তাদের প্রোগ্রামগুলোতে। এরপর ফরচুনা গ্রুপ, এফএফসি যেটা, বা হচ্ছে ফরচুনা শুজ, ওইটার যে মালিক ফায়াজ তাহের ভাই, তার সঙ্গে আমরা কাজ করার সুযোগ পাই। এরপরে এমন করতে করতে হচ্ছে মোটামুটি বাংলাদেশের মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের সবার সঙ্গে প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট, এরপর হচ্ছে ডকুমেন্টারি, তারপর এই ধরনের ইভেন্ট হাইলাইটস, এই ধরনের কাজগুলোই আমরা বেশি করতে শুরু করি আর কি তখন।